বাংলাদেশের মধ্যে কি হচ্ছে সেটা আমরা অনুসন্ধান করার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। বারবার আমরা কাঁটাতারের ওপারের যেসব মানুষরা রয়েছেন বাংলাদেশের বুকে, যারা এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে, এই আন্দোলনের মধ্যে, ওই দেশের মধ্যে রয়েছেন, তারা সবচেয়ে ভালো আভাস দিতে পারবেন সে দেশে কি হচ্ছে। এবং এমনই একজন মানুষ আমাদের সাথে রয়েছেন আজ। তিনি এককভাবে অভিনেত্রী বটে, খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি এপার বাংলাতেও কাজ করেছেন, আপনারা সবাই তার সাথে পরিচিত। কিন্তু তিনি এই মুহূর্তে খবরের শিরোনামে বাংলাদেশে এই কারণেই রয়েছেন, কারণ বাংলাদেশে এই যে গণ অভ্যুত্থান, এই যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে অংশ নিয়েছেন তিনি এবং তার মতো আরও কিছু শিল্পী, সাহিত্যিক, গুণী মানুষ তারা তো নিয়েছেন, কিন্তু তিনি একেবারে ফোরফ্রন্টে ছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে ঢাকা থেকে সরাসরি যোগ দিয়েছেন আজমেরী হক বাঁধন, অভিনেত্রী। বাঁধন, অনেক অনেক ধন্যবাদ আজ তাক বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ দাদা, আমাকে আসলে সুযোগ করে দেওয়ার জন্য, যাতে আমি আমার জায়গা থেকে আমি আমার দেশের পরিস্থিতি কেমন ভাবে দেখছি সেটা পরিষ্কার করতে পারি আমাদের কলকাতায় যারা আমাদের পরিচিত মানুষরা আছেন, যারা আমাদেরকে নিয়ে চিন্তা করছেন। একেবারেই বাঁধন, আমরা সত্যি খুব মানে অধীর আগ্রহে, খুব উদ্গ্রীব এবং খুব একটা একটা মানে কঠিন পরিস্থিতি বাংলাদেশ রয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ। এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, বা বলা যেতে পারে বাঙালি যারা রয়েছেন, এপার বাংলা ওপার বাংলা, এটা তো একটা আত্মার সম্পর্ক, আত্মিক সম্পর্ক। সেখানে গিয়ে সবাই খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, বিশেষ করে কলকাতায় যারা রয়েছেন। আমরা সত্যিই জানার চেষ্টা করছি এবং যেই প্রশ্নটা আজকে আমাদের এই অনুষ্ঠানের শিরোনামও বটে, ছাত্রদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত। কেন আমি এই প্রশ্নটা করছি? কারণ এই প্রশ্নটাই এপার বাংলার মানুষের মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। ছাত্ররা, কবি নজরুলের ভাষায় যদি বলি, তারাই তো, এবং রবীন্দ্রনাথের ভাষাতেও এই নবীনদের ওপরই তারা সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন। এই নবীনদেরকেই তারা আহ্বান করেছিলেন শিকল ভাঙার জন্য। এই নবীনের এনার্জি, এই নবীনদের যে প্যাশন, সেটা যেমন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো কখনো এই আশঙ্কাটিও থেকে যায় যে তারা এতটাই নবীন, তারা এতটাই ইনএক্সপিরিয়েন্সড, বিপথে চালিত হবেন না তো? অন্য কেউ তাদের আন্দোলনটাকে হাইজ্যাক করে নেবে না তো? এবং বাংলাদেশের যে ইতিহাস এবং সেখানে গিয়ে মুক্তিযুদ্ধর যে চেতনা, সেটাকে কি বজায় রাখা যাবে? কারণ যে ছবিগুলো আমরা বিগত এক সপ্তাহে দেখেছি, সেটা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হোক, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হোক, বা অন্যান্য বিভিন্ন ছবি যেগুলো আমাদেরকে খুব বিচলিত করেছে, সেইগুলো নিয়ে কিন্তু অনেকে আশঙ্কিত। তাই আপনার কাছ থেকে আমরা ফার্স্ট হ্যান্ড জানতে চাই, আপনি নিজে এই আন্দোলনের সমর্থক, নিজে পথে নেমে আন্দোলনকে সমর্থন করেছেন, আপনি পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন? অনেকগুলো ব্যাপার একসাথে এসেছে দাদা, আমি একটা একটা করে বলছি। প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন যে নবীনদের হাতে আসলে ভবিষ্যৎ কতটুকু নিরাপদ, আপনি তো এই প্রশ্নটা প্রথমে করেছিলেন। একেবারেই প্রথমে আমি এটা দিয়ে শুরু করতে চাই। আসলে রবীন্দ্র নজরুল তারা কিন্তু না বুঝে কথাটা বলেন নাই, কিংবা যত বড় বড় বিজ্ঞ মানুষরা আছেন, আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি, বড় বড় লিডাররা আছেন, তারা কিন্তু সবসময় বলেন যে নবীনরা আসলে সব শৃঙ্খল ভেঙে ফেলার একটা মাধ্যম। এবং বাংলাদেশে যেই ছাত্র আন্দোলন, শিক্ষার্থীদের যে আন্দোলনটা ছিল, কোটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ছিল, সেইটা যখন ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয় এবং একটা বিপ্লবের মাধ্যমে আসলে এক স্বৈরাচারী সরকারের পতন ঘটায়, সেটা কিন্তু আমাদের পুরো ইতিহাসে এইটা কিন্তু খুবই রেয়ার একটা ঘটনা। এটা কিন্তু কখনো আগে ঘটে নাই। তো এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ছাত্ররা ঘটিয়েছে। এবং তাদের প্রত্যেকটা স্টেপ, এখানে কিন্তু কেউ তাদেরকে কোনো রকমের যদি বলা হয়, আমি দেখেছি অনেকে বলার চেষ্টা করেছে যে তারা হয়তো কারো দিয়ে আসলে চালিত হচ্ছে, কিংবা কেউ তাদেরকে ব্যাকআপ দিচ্ছে। কিন্তু আপনি যদি ফলো করে থাকেন, আপনি অবাক হয়ে যাবেন। আমি আসলে এত কাছে থেকে ওদেরকে দেখেছি যে ওরা এত বুদ্ধিমান, ওরা এত চৌকস, ওদের প্রত্যেকটা ডিসিশন এত সুন্দর। ওরা কিন্তু প্রথমে যখন বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ছিল, তখন কিন্তু ওরা খুবই নিয়ম মেনে শান্তির একটা, মানে হয় না যে নর্মালি যে প্রোটেস্টটা করা, সেটা করছিল। কিন্তু যখন আসলে ওদের উপরে গুলি চালানো হয়, আপনি বুঝেন রাষ্ট্র যেখানে আমাকে নিরাপত্তা দিবে, আমার রাষ্ট্রের পুলিশ যেখানে আমাকে নিরাপত্তা দিবে, সেখানে যখন পুলিশ আসলে ছাত্রের উপরে গুলি করলো, এবং গুলি করার পর
পরের দিন আমাদেরকে পুরো শাটডাউন করে আপনার হেলিকপ্টার থেকে শুরু করে মানে র্যাব বিজিবি সব নেমে গেল, এবং নেমে যেয়ে তারা যেটা করলো যে তখন নির্বিচারে আপনার স্টুডেন্ট না শুধু সাধারণ মানুষকেও মারা শুরু করলো, যারা প্রোটেস্টে যায় না, যারা বাসায় আছে। আপনি রিয়া গোপ নামে একটা মেয়ে মারা গেছে, যেটা আসলে আমার জন্য খুব ট্রিগারিং, বিকজ রিয়া গোপের বয়স 6 বছর, সে ছাদে খেলছিল। সো ওই কয়েকদিন আসলে আমাদের বাড়িতে আমরা কেউই বাইরে যাচ্ছিলাম না, যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমার বাড়িতে আমি আমার বাবা মার সাথে থাকি, সো আমার বাবার সাথে আমার মেয়ে কিন্তু ছাদে খেলতে যায়। সো ওই বিকালটায় আমার বাচ্চা যদি ছাদে থাকতো, তাহলে এই গুলিটা আমার বাচ্চার গায়েও লাগতে পারতো। একবার ভেবে দেখেন এটা কি বিভৎস, এবং এই গুলিটা কোথাও অন্য কেউ করে নাই, এটা রাষ্ট্র করেছে। সো এই ঘটনাগুলো যখন পরপর ঘটে যাচ্ছে, এবং ঘটার পরে আপনি দেখেন ওরা ডিসিশন নিল যে ঠিক আছে, আমরা এখন এই ঘটনাগুলো আমরা মেনে নিলাম, আমরা একটা 9 দফা দাবি দিব যে এতগুলো মন্ত্রী রিজাইন করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী যে ছিলেন প্রাক্তন, তাকে সবার সামনে আসলে ক্ষমা চাইতে হবে, এবং এই দায় তাদেরকে নিতে হবে। আরো এরকম 9টা, এবং যাদেরকে গণহারে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে কোনো কারণ ছাড়া। যে কারো ফোনে ভিপিএন ছিল, গ্রেফতার করা হয়েছে, কারো ফোনে একটা ফুটেজ ছিল, গ্রেফতার করা হয়েছে, মানে কোনো কারণ ছাড়া উঠায় নিয়ে চলে গেছে থানায়। সো তখন তাদের এরকম 9 দফা একটা দাবি ছিল। সো ওই দাবির সাথে কিন্তু সাধারণ যারা জনগণ, যারা আসলে একটু সুস্থ মস্তিষ্কে, যারা স্বাভাবিক একটা চিন্তা ভাবনা করে, তাদের মধ্যে আমরাও পড়ি। আমরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের ব্যানারে আসলে দাঁড়িয়েছিলাম অগাস্টের 1 তারিখে, কিন্তু তার আগেও টিচার যারা আছেন কিংবা অন্যান্য পেশায় যারা আছেন, তারা কিন্তু আসলে রাস্তায় নেমেছে স্টুডেন্টদের সাথে, বিকজ এটা একটা খুবই যৌক্তিক দাবি ছিল 9 দফা একেবারে, এবং তারপর একেবারে যৌক্তিক ছিল। কিন্তু তারপরও কি ঘটনাটা ঘটলো দাদা, আপনি একবার ভাবেন। এরপরও গুলি চললো, এরপরও মৃত্যু হলো 150-200 মানুষ, আমরা জানিও না, আমাদের কোনো কাউন্ট এখনো পর্যন্ত আমরা জানতে পারি নাই যে কতজন মানুষ আসলে এইখানে হতাহত হয়েছে এবং কি অবস্থায় আছে। সো যখন আমাদেরকে 3 তারিখেও শুট করলো, আমার বাচ্চাগুলোর উপরে 3 তারিখেও শুট করলো এবং অগণিত মানুষ মারা গেল, তখন আসলে 4 তারিখে ওরা 1 দফাতে চলে গেল যে 1 দফা 1 দাবি। তো 4 তারিখে যখন 1 দফা 1 দাবি বললো, তখন তারা কি করলো আপনি দেখেন কি ভয়ঙ্কর, তারা কারফিউ দিয়ে দিল। আমি তখন শাহবাগে, তখন বিকাল 4:30 বাজে আমাকে আমরা যে ব্যানারে দাঁড়িয়েছিলাম দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ, এই ব্যানারে যে ভাইয়ারা আরো আছেন, তারা পিপলু ভাই, আকরাম ভাই আমাকে এসে বললো, বাঁধন তোমার বাড়ি অনেক দূরে, তুমি চলে যাও, আমার বাড়ি মিরপুর আর আমি ছিলাম শাহবাগ। আমি বললাম কেন? বলে যে কারফিউ দিয়ে দিয়েছে। আমি বললাম কারফিউ দিয়ে দিয়েছে মানে মগের মুল্লুক নাকি, কারফিউ কিভাবে দেয়? পুরো সব মানুষ রাস্তায়, এখানে কারফিউ কিভাবে দিবে? তো বলছে এখন শুট করার অর্ডার হয়ে যাবে, হয়তো তুমি বাসায় যাও। তারপরে তো আমি ওই দিন আসলে প্রচন্ড কেঁদেছি। ওই দিন আমার ব্রেকডাউন হয়েছে, বেসিক ব্রেকডাউনটা।